ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 আশা করি তোমাদের টাস্ক করে সকলেই তোমরা থার্ড সেমিস্টার স্টুডেন্ট বা তোমাদের এই কবিতা সম্পর্কে কোয়ারিজ রয়েছে, তাই তোমরা এখানে এসছো। তো কবিতার নাম, আজকে যে কবিতা পড়বো কবিতা হচ্ছে ইউলিসিস, অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা এবং 1809 থেকে 1892 সাল ওনার যে জীবনকাল সেটা অবশ্যই এখানে রয়েছে। তো তোমার দেখো এই কবিতাটি লেখা হচ্ছে কবে? কবিতাটি লেখা হচ্ছে 1833 সালে। খেয়াল রাখবে, কবিতাটি লেখা হচ্ছে 1833 সালে। অনেকের মতে ওনার যে ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড হচ্ছে আর্থার হেনরি হালাম। আর্থার হেনরি হালামের যখন তিনি মারা যাচ্ছেন, যার সঙ্গে আর কি ওনার বোনের মোস্ট প্রবলি, এমিলিয়া বোনের না, বোনের সঙ্গে মোস্ট প্রবলি ম্যারেজ এঙ্গেজমেন্ট হয়েছিল। তো উনি যখন মারা যাচ্ছেন অনেকের মতে ওনার মৃত্যুর পরেই এটা লেখা হচ্ছে এবং এটা কিন্তু পাবলিশড হচ্ছে 1833-এর পরে 9টা বছর কেটে যাচ্ছে, 1842-এ পাবলিশড হচ্ছে। এবং এর পাশাপাশি যেগুলো তোমার জানা দরকার, এটা একটা ড্রামাটিক মনোলগ এবং মিটার যদি বলা হয় আয়াম্বিক পেন্টামিটার, এটা খেয়াল রাখবে। এবং তোমার যে ভার্স যেটা বলা হয় তা ব্লাঙ্ক ভার্সে লেখা হচ্ছে। এইটুকু তোমাদের প্রয়োজন, এটুকু তোমার খেয়াল রাখবে। 70 লাইনের কবিতা, ঠিক আছে। পাবলিশ কবিতা হচ্ছে, এটা বলে দিলাম। ইউলিসিস, এই যে কবিতাটি, এটা কি? ইউলিসিস কে? কবিতা শুরু করার আগে একটুখানি সামান্য একটু ব্যাকগ্রাউন্ড ইন শর্টে একটু এক্সপ্লেন করে দিই, নাহলে তোমরা কবিতা বুঝতে বা কবিতার যে ভিতরে সেটা প্রবেশ করতে পারবে না। তো দেখো, ইউলিসিস হচ্ছে যে নাম, এটা একটা ল্যাটিন নাম, ঠিক আছে। ল্যাটিন নাম বা ইংলিশেও নাকি ইংলিশ বা ল্যাটিনে দুটো ক্ষেত্রেই নাম হচ্ছে ইউলিসিস। তো যে বিষয়, তোমরা হোমারের নাম শুনেছো, হোমারের যে ইলিয়াড ওডিসি সেই নামও তোমরা শুনেছো। তো ইলিয়াড এবং ওডিসির যে কাহিনী, তার থেকেই এই ক্যারেক্টার নেওয়া। তো এখানে আমরা একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই। ওখানে স্পার্টা বলে একটা রাজ্য ছিল, গ্রিকের, সবটাই গ্রিকের। তো স্পার্টা গ্রিক শক্তিশালী সাম্রাজ্য। তা স্পার্টা বলে একটা রাজ্য, সেই রাজ্যে রাজা ছিলেন মেলেনাস। মেলেনাসের ওয়াইফ ছিল হেলেন। এবং গ্রিক মিথোলজি অনুযায়ী হেলেন ছিলেন সেই সময়কার বিশ্ব সুন্দরী, মানে সব থেকে যে সুন্দরী মেয়ে বলা হয় হেলেন ছিলেন, এবং তিনি ছিলেন মেলেনাসের ওয়াইফ। আর পাশে আর একটা রাজ্য ছিল যার নাম ছিল ট্রয়। ট্রয়ের রাজকুমার ছিলেন প্যারিস, এবং প্যারিসের সাথে ওই রানী হেলেন পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তখন মেলেনাসের, সেটা তো অবশ্যই একটা মানুষমানের ব্যাপার। তো মেলেনাস তখন সে গ্রিকের আরও যে সমস্ত রাজা ছিলেন সকলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয় নগরী, অর্থাৎ ত্রয় যে রাজ্য, যেটা ছিল পুরো প্রাচীর দিয়ে ঘেরা, সেই রাজ্যে আক্রমণ করে এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ইউলিসিস। এবং ইউলিসিসের আমরা বললাম ল্যাটিন নাম, গ্রিক ওনার নাম ছিল ওডিসিয়াস। মনে থাকবে নাম কি বললাম, গ্রিক নাম হচ্ছে ওডিসিয়াস এবং ল্যাটিন এবং ইংলিশের নাম হচ্ছে ইউলিসিস। তো ওডিসিয়াসে উনিও এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উনি কে ছিলেন? উনি ইথাকা বলে একটা রাজ্য আছে গল্ফ অফ করিন্থের, সেখানে একটা দ্বীপ আইল্যান্ড, সেখানে তিনি রাজা এবং তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করছেন, ঠিক আছে। কাদের তরফ থেকে? স্পার্টার তরফ থেকে গ্রিকের সমস্ত রাজাদের হয়ে ত্রয় নগরীতে আক্রমণ করছে। এবং ত্রয় নগরীতে যখন আক্রমণ করছেন, সেখানে 10টা বছর, কারণ ত্রয় নগরীটা বললাম পুরো প্রাচীরতে ঘেরা, 10টা বছর সেখানে যুদ্ধ চলেছে এবং লাস্টে 10 বছর পরে সেটা ত্রয় নগরী পুরো ধ্বংস করে দেয়। এরা স্পার্টা থেকে গ্রিকেরা জয়লাভ করে এরা যখন সবাই ফিরে আসে, ফেরার পথে বড় বড় লেজেন্ডারি যে সমস্ত ব্যক্তিত্ব ছিলেন সকলে মারা যান। গ্রিক লেজেন্ডারি হিরো যারা ছিলেন, সেই হিরোইক ফিগারের মধ্যে একমাত্র ওডিসিয়াস তিনি বেঁচে ছিলেন। উনি ওনার রাজ্যে ইথাকাতে ফিরছেন এবং 10 বছর যুদ্ধে কেটেছে এবং 10 বছরই ফেরার পথে নানা অ্যাডভেঞ্চার করতে করতে, অনেক অ্যাডভেঞ্চার, সেটা সেই পার্টটা নিয়ে, অর্থাৎ যুদ্ধের যে আগের পার্ট এটা নিয়ে ইলিয়ট, এবং পরের যে ওনার যে অ্যাডভেঞ্চার লাইফ, 10 বছর ধরে উনি ইথাকা রাজ্য ফিরতে সময় লেগেছে, এই নিয়ে হচ্ছে টোটাল 20টা বছর কেটে গেছে। যখন উনি ইথাকা রাজ্য ফিরছেন 20 বছর কেটে গেছে। ওনার ওয়াইফ এজড হয়ে গেছে এবং ওনার ওয়াইফের নাম হচ্ছে পেনেলোপ, আর ছেলে হচ্ছে টেলিমেকাস, সে বড় হয়ে গেছে। এবার কথা হচ্ছে ওনার এই রাজ্য ফিরার ভালো লাগছে না। যখন তিনি অনুশোচনা করছেন, কেন ফিরে আসলাম, আবার সেই লাইফে ফিরে যাব, তারপর থেকেই কবিতাটা। ওনার যে রিপেন্টেন্স হচ্ছে, অনুশোচনা হচ্ছে, উনি কি করতে চাইছেন এখন? রাজ্য ফিরে এসে রাজত্ব পেয়েছেন, কিন্তু ওনার রাজত্ব আর ভালো লাগছে না, রাজপাট আর ভালো লাগছে না। তারপর থেকে কবিতা শুরু। আশা করি বুঝতে পারলাম। এটা যদি মনে করো যে আসলে আরো ডিটেলস জানতে চাই, তাহলে কমেন্ট করে জানিও, আমি আলাদা একটা ভিডিও প্রোভাইড করবো, ব্যাকগ্রাউন্ডটা আরো ডিটেলসে এক্সপ্লেন করে দেবো। ওকে, দেখো কবিতা সম্পূর্ণ এক্সপ্লেনেশন করে দিচ্ছি, আশা করি তোমাদের হেল্প হবে। It little profits that an idle king, by this still heart among these barren cage, messed with an aged wife, I met and dole unequal loss unto a savage race that hurt and slave and fate know not me. তো দেখো, ইট লিটল প্রফিট মানে কোনো লাভ নেই, এখানে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ অফ প্রফিট, মানে কোনো প্রফিট নেই, এখানে কোনো লাভ নেই। লিটল প্রফিট মানে নেই, নো প্রফিট। কি করে কোনো লাভ নেই? দ্যাট অ্যান আইডল কিং, এই যে আইডল বলতে ইনঅ্যাক্টিভ,
অলস রাজা এই রাজত্ব বা রাজপাট করে কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ বাই দিস স্টিল হার্ট, স্টিল মিনস হচ্ছে ডেথ, ডেথ, আর হার্থ মিনস হচ্ছে তোমার ফায়ার প্লেস। ফায়ার প্লেসটা কেমন? বাই বলতে বিসাইড। তাহলে এই যে মানে যে চুল্লিটা প্রায় নিমে গিয়েছে তার পাশে বসে অ্যামং দেশ, অ্যামং বলতে মধ্যে, দেজ ব্যারেন বলতে অনুর্বর, এই ইথাকার কথা বলছে, ইথাকা ক্রেজ, সেটা ক্রেজ মিনস পাহাড়ে ঘেরা, চারিপাশ থেকে পাহাড় পর্বতে ঘেরা। এই রাজ্যে বসে চুল্লির পাশে বসে, যে চুল্লিটা প্রায় নিভে গিয়েছে তার পাশে বসে এই রাজপাট করে কোনো লাভ নেই। এবং ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, ওয়াইফের এজ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, স্ত্রীর বয়স হয়ে গেছে, ম্যাচ মানে কোম্পানি, সঙ্গ, অর্থাৎ এই বয়স্ক স্ত্রীর সঙ্গ দিয়েও কোনো লাভ নেই। আই মেটে অ্যান্ড ডোল, আই মেটে অ্যান্ড ডোল, মেটে অ্যান্ড ডোল বলতে কোনো কিছু কন্ডাক্ট করা, কি করছে? মেজার কেয়ারফুলি, খুব যত্ন সহকারে আইন শৃঙ্খলা, আনইকুয়াল ল, আনইকুয়াল বলতে অসম যে সমস্ত লজ রয়েছে, আইন রয়েছে, সেগুলো কাদের জন্য তৈরি করছি? এই সমস্ত স্যাভেজ রেস, স্যাভেজ রেস বলতে আনসিভিলাইজড পিপুল, আনসিভিলাইজড পিপুল কারা? বর্বর জাতি, অমার্জিত জাতি, কারা? এই ইথাকার মানুষজন, যাদের সভ্যতা বা সভ্যতার আঙিনায় তারা এখন আসতে পারেনি, সেই সমস্ত মানুষের জন্য আমি আইন তৈরি করছি, যারা কিনা দ্যাট হার্ট অ্যান্ড স্লিপ, যারা কিনা হার্ট মিনস সঞ্চয় করে, কোনো খরচা করতে চায় না, সঞ্চয় করে, সময় স্পেন্ড করে, স্লিপ ঘুমোয়, অ্যান্ড ফিট খায়। তাহলে এই যে জীবনটা, এই জীবনটা কেমন? এই জীবনটা এই ইউজলেস লাইফ লিড করে, তারা সঞ্চয় করে, তারা ঘুমোয়, তারা খায়, ইউজলেস লাইফ লিড করছে, যে লাইফের কোনো ভ্যালু নেই, লাইক অ্যানিম্যাল, পশুর মতো জীবন লিড করছে। অ্যান্ড নো নট মি, এবং নো নট মি বলতে দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই রিয়েল নেচার, তারা জানে না আমার যে রিয়েল ক্যারেক্টার বা আমার যে রিয়েল, আমার স্বভাবটাকে, আমি যে অ্যাডভেঞ্চার ভালোবাসি, আমি যা পছন্দ করি, সেরকম সময় তারা আমাকে রাজা হিসেবে চেনে, তারা রাজা জানে আমি রাজা, বাট আমার যে লাইফটা, অরিজিনাল যে রিয়েল লাইফ আমি মানে উপভোগ করেছি, এনজয় করেছি, সেই সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, তারা সব বোঝেই না। তারা এই সমস্ত লাইফ লিড করতে ভালোবাসে এবং সেই রাজত্বে বাস করে আমার কোনো লাভ নেই বা কোনো প্রফিট নেই সেই রাজত্বে রাজপাট করে। ঠিক আছে, আজকাল বুঝতে পারলাম। I cannot rest from travel. I will drink life to the less. All time I have enjoyed greatly, have suffered greatly, both and those that love me and alone on shore, and when the through scouring drip and the rainy herders breaks the dim sea. তাহলে কি বলছে দেখো, I cannot rest. I cannot, আমি পারবো না রেস্ট, বিশ্রাম নিতে, ফ্রম দ্য ট্রাভেল, এই যে ভ্রমণ, ফ্রম ট্রাভেল, ভ্রমণ করছি আমি, এখানে ওখানে অ্যাডভেঞ্চার করে বেড়াচ্ছি, এই জায়গা বা এই লাইফ থেকে আমি কখনো বিশ্রাম নিতে পারবো না। আই উইল ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে কি? ড্রিঙ্ক মানে এখানে হচ্ছে এনজয়, উপভোগ করা, আমি উপভোগ করবো লাইফটাকে, জীবনটাকে, টু দ্য লিস্ট, লিস্ট লিস্ট মিনস কি হবে? একদম শেষ বিন্দু পর্যন্ত, তলানি পর্যন্ত। আমরা জল পান করি, আমরা বলি না যে গ্লাসের শেষ জল পর্যন্ত পান করে নেবো, মানে তলানি পর্যন্ত, নিচ থেকে পুরো পান করে নেবো, পুরোটাই পান করে নেবো। তা জীবনের যে শেষ পর্যন্ত রয়েছে সেই জীবনটাকে তিনি উপভোগ করতে চাইছেন। অল টাইম আই হ্যাভ এনজয়, আমি সবসময়, অল টাইম সর্বদা, আই হ্যাভ এনজয়, আমি এনজয় মিনস এখানে উপভোগ করা, তাই না? কি উপভোগ করেছে? গ্রেটলি, ভীষণভাবে তিনি উপভোগ করেছেন, আনন্দ উপভোগ করেছেন। হ্যাভ সাফার গ্রেটলি, যখন তিনি কষ্টও পেয়েছেন, সব কিছু উপভোগ করেছেন। কাদের সাথে? বোথ, এই সবটাই, উইথ দোজ, সেই সমস্ত মানুষ সঙ্গে, দ্যাট লাভ মি, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে জানে, যারা আমাকে চেনে, তাদের সাথে কাটিয়েছি। লাভ মি, অ্যালোন এবং একাকী, অন শোর, সমুদ্র তটে, শোর মিন সমুদ্র তট, হোয়েন থ্রু স্কার্ডিং ড্রিপ, এবং যখন এই স্কার্ডিং ডিপ মিন কি? স্কার্ডিং মিনস হচ্ছে, দেখো স্কার্ডিং হচ্ছে তোমার ভাসমান ছোট 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 মেঘ, যেগুলো যেগুলো আকাশে ভাসমান মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে, এবং যে মেঘগুলো রেইনি হাইডাস, মানে আকাশে সেই সময় কি দেখা যাচ্ছে? রেইনি হাইডাস বলতে, হাইডাস হচ্ছে একটা গ্রুপ অফ 7 স্টার, 7টা গ্রুপ, মানে 7টা তারার একটা গ্রুপ, যাকে দেখতে একটা ওয়াইয়ের মতো। এবং সেটা কখন ওঠে আকাশে? যখন কোনো আকাশ মেঘ মুখ, মানে মেঘাচ্ছন্ন হয়ে ওঠে, যখন মানে পূর্বাভাস দেয় যে এবার ঝড় হতে পারে, এবার মানে প্রকৃতি উত্তাল হতে পারে, সেই আভাসটা দেয়। তো সেই আভাসটা উনি অনুভব করেছেন যখন তিনি সমুদ্র তটে ছিলেন। এবং সে কি করছে? সেই মেঘগুলো একসঙ্গে জমাট বেঁধে উড়ে বেড়াচ্ছে, ছোট ছোট মেঘগুলো উড়ে বেড়াচ্ছে, এবং আকাশে তখন ওই হার্ডাস দেখা যাচ্ছে। তারা কি করছে? ভেক্স দ্য ডিম সি, ভেক্স বলতে এজিটেটেড, ভেক্স মিনস উত্তাল করে দিচ্ছে, ক্ষুব্ধ করে দিচ্ছে। কাকে ক্ষুব্ধ করে দিচ্ছে? ডিম সি। ডিম কেন? ডিম মিনস ডার্ক। ডার্ক কেন? কারণ যখন আকাশটা যখন মেঘাচ্ছন্ন, তখন সমুদ্রের জল অবশ্যই কালো হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তার ছায়াটা যখন পড়বে, মেঘাচ্ছন্ন আকাশ যখন তৈরি হবে,
সেই কারণে বলছে সেই ডার্ক সিটাকে যখন উত্তাল করে তোলে তখনও কিন্তু আমি সেইটাকে উপভোগ করেছি, মানে আমি সব কিছু ভালো খারাপ মিলে মিশে আমি সব উপভোগ করেছি, এবং সেই সমস্ত মানুষের সঙ্গে করেছি, একাই করেছি সমুদ্র তটে, আমি সেটাকে উপভোগ করেছি, সারা জীবন সেই উপভোগটা করতে চাই। সেইখান থেকে বিশ্রাম নিয়ে এই একাকী এই লাইফ, এই রাজপাট আমার পছন্দ হচ্ছে না। ফর অলওয়েজ, তারপরে সরি, I am become a name for always roaming with a hungry heart. Much I have seen and known, cities of men and manner, and climates, council, government, myself not least, but honored of them all. কি বলছে দেখো, and I become a name, এবং আমি নেম বিকে মানে হয়ে যাওয়া, আমি কি হয়ে গেছিলাম, একটা নাম, ফেমাস ব্যক্তিত্ব হয়ে গেছে, যেখানে গেছে সেখানে তিনি পরিচিতি লাভ করেছেন, একটা নাম, ওনার নাম তৈরি হয়ে গেছে, না অডিসিয়াস নাম ইউলিসিস, এর নাম একটা তৈরি হয়ে গেছে, সর্বত্র যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে উনি একটি নাম তৈরি হয়েছে। ফর অলওয়েজ কিসের জন্য, সর্বদা তিনি কি করে, রোমিং, ওয়ান্ডারিং মানে ঘুরে বেড়ানো, ভ্রমণ করে, উইথ হাংরি হার্ট। হাংরি হার্ট মানে কি, হাংরি হার্ট মানে দেখো হৃদয়টা ক্ষুধার্ত, কিসের জন্য ক্ষুধার্ত, এগার টু অ্যাডভেঞ্চার, এগার টু অ্যাডভেঞ্চার, ঠিক আছে, এগার EAGER টু অ্যাডভেঞ্চার, অর্থাৎ ভ্রমণ পিপাসা, ওনার মধ্যে যে ভ্রমণ পিপাসা রয়েছে তার জন্য সর্বত্রে উনি কিন্তু এটা নামে পরিণত হয়েছে। মাচ আই হ্যাভ সিন, আমি অনেক কিছু সিন দেখেছি, অ্যান্ড নোন জেনেছি, সিটিজ অফ ম্যান, নগর শহর, শহরের মানুষজন, ম্যানার্স তাদের রীতিনীতি, তাদের কালচার, ক্লাইমেট বলতে জলবায়ু, তো ডিফারেন্ট জলবায়ু মানে কি, ডিফারেন্ট কান্ট্রিতে গেছে, তার ডিফারেন্ট কান্ট্রি, বিভিন্ন দেশে গেছে, বিভিন্ন জলবায়ুর সঙ্গে তিনি জলবায়ু মানে কি, জলবায়ু বলতে ডিফারেন্ট কান্ট্রি, বিভিন্ন দেশের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, বিভিন্ন দেশে তিনি গেছেন, সেখানে কাউন্সিল দেখেছেন, মন্ত্রিসভা দেখেছেন, মন্ত্রিসভা বলতে কারা, অ্যাডভাইসার অফ দ্য কিং, তাদেরকে দেখেছেন, তাদের সঙ্গে পরিচিতি লাভ করেছেন, গভর্নমেন্ট রাজ্য দেখেছেন, রাজা দেখেছেন, সব কিছু দেখেছেন, সেখানে যেখানে তিনি গেছেন, মাই সেলফ নট লিস্ট বলতে অপমানিত না হওয়া, অর্থাৎ তাকে যেখানে যেখানে তিনি গেছেন প্রতিটা জায়গায় ওনাকে সম্মান দেওয়া হয়েছে, ওনাকে সম্মান দিয়েছে, বাট অনার অফ দেম অল, এবং তার প্রত্যেকে কোথাও অসম্মান হননি, যেখানে যেখানে গেছেন মাই সেলফ নট লিস্ট, কম সম্মান দেওয়া হয়নি, বাট অনার অফ দেম অল, প্রত্যেকে অনেক সম্মান দিয়েছে, অনেক রেসপেক্ট ওনাকে দেওয়া হয়েছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, ফার অন দ্য রিঙ্গিং পেইনস অফ দ্য উইন্ডি ট্রয়, বলছে ফার অ্যান্ড আই ড্রাঙ্ক, আমি ড্রাঙ্ক মিনস এখানে এনজয়, আমি উপভোগ করেছি, আমি কি উপভোগ করেছি, আমি উপভোগ করেছি ড্রাঙ্ক, ডিলাইট আনন্দ উপভোগ করেছি, ব্যাটেল যুদ্ধক্ষেত্রের যে আনন্দ সেটাকে উপভোগ করেছি, কাদের সাথে, উইথ মাই পিয়ার্স, আমার যারা সঙ্গী পিয়ার্স ছিল, অর্থাৎ আমার যুদ্ধের যারা সঙ্গী ছিল তাদের সাথে আমি সেই যুদ্ধটাকেও আমি উপভোগ করেছি, ওখানে আমার কষ্ট হয়নি, সেটাকে আমি আনন্দর মতো নিয়েছি, সেটাকে আমি এনজয় করেছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন, ফার বলতে অনেক দূরবর্তী, অন দ্য রিঙ্গিং প্লেন, তাও রিঙ্গিং বলতে যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ হচ্ছে, চারিদিকে তলোয়ারির শব্দ, স্বরের বিভিন্ন শব্দ হচ্ছে না, তার ফলে যে শব্দটা হচ্ছে খঞ্জনের শব্দ, সেটাকেই বলা হচ্ছে রিঙ্গিং প্লেন বলতে এখানে প্রান্তর, যেখানে যে মাঠ আর কি, যে মাঠে সেই যুদ্ধটা হচ্ছিল, ত্রয়ের মাঠে, উইথ অফ দ্য উইন্ডি ট্রয়, ওই বললাম না উইন্ডি ট্রয়, এই উইন্ডি ট্রয় এই কথাটা কথা থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু নেওয়া হয়েছে ইলিয়াড থেকে, খেয়াল রাখবে ইলিয়াড থেকে নেওয়া হয়েছে, কারণ ট্রয়ের যুদ্ধ বলেছিলাম ইলিয়াডে হচ্ছিল, ঠিক আছে, তাহলে ইলিয়াডের সেই যুদ্ধ পার্টটা ইলিয়াডের থেকে নেওয়া হয়েছে এখানে, তাহলে উইন্ডি ট্রয়ের সামনে বাতাস বইছে, তাহলে সেই ট্রয়ের ধ্বনিত প্রান্তরে অনেক দূরে আমি আমার সঙ্গীদের সাথে যে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের আনন্দটাকেও কিন্তু আমি উপভোগ করেছিলাম। I am a part of all that I have made, yet all experience is an arc where through glimpse that untraveled world whose margin fades forever and forever where I move. I am a part, আমি একটা অংশ হয়ে গেছিলাম, and of all that I have made, আমি যেখানে যেখানে গিয়েছিলাম, যাদের সাথে সাক্ষাৎ করেছিলাম, যেখানে যেখানে আমি পৌঁছেছিলাম, প্রতিটা জায়গায় আমি একটা অংশ, তাদের অঙ্গ হয়ে গিয়েছিলাম, সবার সঙ্গে সুপরিচয় ঘটেছিল। ইয়েট অল এক্সপিরিয়েন্স, এবং তথাপি অল এক্সপিরিয়েন্স, এই সমস্ত অভিজ্ঞতাগুলো জমে অ্যান্ড আর্ক, একটা এরকম স্তম্ভের মতো এরকম তৈরি হয়েছে, স্তম্ভ যেরকম হয় না, এরকম জমে স্তম্ভর সেই এক্সপিরিয়েন্স জমে তার স্তম্ভ তৈরি হয়ে গেছে, এবং সেই স্তম্ভের উপরে দাঁড়িয়ে, অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে, হোয়ার থ্রু গ্লিমস, আমি যখন দেখি, গ্লিমস মানে সাইন বা ঝলক, যখন আমি দেখছি, দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেট,
সেই আনট্রাভেল যেগুলো আমি ভ্রমণ করিনি, যেগুলো আমার কাছে অজ্ঞাত, যেগুলো আমি জানি না, সেই আনট্রাভেল যেগুলো ভ্রমণ হয়নি এখনো, সেই আনট্রাভেল ওয়ার্ল্ডটা, সেই জগৎটা হুস মার্জিন, তার যে সীমারেখা বা তার যে দিগন্ত রেখা ফেডস, সেটা কি হচ্ছে আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তার আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। কখন? ফর এভার, সারা জীবন, ফর এভার, সারা জীবন। হোয়েন আই মুভ, যখন আমি এগিয়ে যাচ্ছি। একটা জিনিস নর্মালি খেয়াল করো, তুমি দেখতে পাচ্ছ না দূর, তোমার নর্মালি একটা কমন কনসেপ্টে দেখো, যখন তুমি কমন একটা দেখো দূর, দেখবে আকাশ মিশে গেছে, যেই তুমি এগোচ্ছ দেখবে আরো পথ বেরিয়ে আসছে, আবার এগোচ্ছ আরো পথ, কোথাও শেষ নেই। উনি সেটাই বলছেন যে যখন সেই এক্সপিরিয়েন্সের জমে 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 আর্কের মতো হয়ে গেছে, স্তম্ভের মতো হয়ে গেছে, সেই ওপরে দাঁড়িয়ে যখন আমি সেই আনট্রাভেল জগৎটার দিকে আমি যখন এগিয়ে যাচ্ছি, তখন সেটা যতই এগোচ্ছি তার যে সীমান্ত রেখা, তার যে মার্জিন, তার যে দিগন্ত রেখা, সেটা আরো এগিয়ে যাচ্ছে, সেটা আরো অদৃশ্য হয়ে যাচ্ছে, সেটা আরো বেড়ে চলেছে। ঠিক আছে? হাউ ডাল ইট ইজ টু পজ, টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্নিশড, নট টু সাইন ইন ইউজ। দেখো হাউ ডাল, কতটা খারাপ, কতটা বাজে, ইজ টু পজ, থেমে যাওয়া, এই বন্ধ করে দেওয়া, বিরতি দেওয়া, অ্যান্ড টু মেক অ্যান এন্ড, এবং বন্ধ করে দেওয়া। এন্ড অ্যান্ড পজ, পজ মানে বিরতি দেওয়া, অ্যান্ড এন্ড মানে শেষ করে দেওয়া, মানে আর কাজ করবো না আমি, মানে ওই ট্রাভেল করছি সেটা পুরো বন্ধ, টোটালি বন্ধ, আমি সেই জগতে আর যাবো না। আমার যেটুকু লাইফ আমি এনজয় করেছি, বাকি জীবনটা আমি রেস্ট নেবো, বাকিটা আবার রাজপাট করে আমি চালিয়ে দেবো। এই যে কথা যদি একবার ভেবে নেওয়া হয় তাহলে সেটা খুবই খারাপ ব্যাপার। উনি বলছেন টু রাস্ট, রাস্ট মানে মরচে ধরা, আনবার্নিশ বলতে চকচকে নয় এমন কিছু, অ্যান্ড নট টু সাইন ইন ইউজ। এইটা মেটাফোর, অ্যাকচুয়ালি এটা মেটাফোর কেমন দেখো, একটা সোর্ডের কথা বলা হচ্ছে বা ওয়েপেনের কথা বলা হচ্ছে, যা তলোয়ারি বলো বা যে কোনো অস্ত্র, যেটাকে আমরা ইউজ করলে সেটা কি হয়, সাইন চকচক করে। তাহলে যদি ইউজ না করি সেটা কি হবে, নট টু সাইন, চকচক করবে না, ইন ইউজ। ঠিক আছে? তাহলে যদি আমি চকচক না করলে যেমন সেটা সাইন করবে না, ঠিক সেম ভাবে তাদের কি হবে, রাস্ট হয়ে যাবে, মরচে ধরে যাবে। আনবার্নিশ, তার যে বার্নিশনেস, তার যে চকচকে যেটা, সেটা কিন্তু থাকবে না, সেটা আনবার্নিশ হয়ে যাবে, সেটা চকচকে তার যে মানে রূপটা, ব্রাইটনেস, সেটা কিন্তু থাকবে না। অর্থাৎ তাকে ব্যবহার করতে হবে। সেম ভাবে জীবনে যদি এক্সপিরিয়েন্স গেইন করতে 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 আমরা আরো এগিয়ে চলি, তাহলে কিন্তু আমরা সেই জীবনটাকে উপভোগ করতে পারবো। যদি আমরা থেমে যাই তাহলে এর মতো খারাপ আর কিছু হতে পারে না। As though to breathe were life, life built on life were all too little, and on to me little remains. বলছে as though, যদি তোমরা মনে করো ব্রেথ ওয়ার লাইফ, এই যে ব্রেথ, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাই কি জীবন, এটাই কি জীবন, এটাই জীবন, শ্বাস প্রশ্বাস নেওয়াই কি জীবন, উনি বিস্মিত প্রকাশ করছেন। লাইফ বিল্ড বলতে স্তূপাকার, জীবনের উপরে জীবন, একের পর এক, অ্যাপের পর অ্যাপ, অনেকটা জীবন যদি আমি একসঙ্গে করে দেই, অনেকটা জীবন একসঙ্গে করে দিলেও ওয়ার টু লিটিল, এই অল সমস্ত জীবনটা কিন্তু সামান্য অল্প হয়ে যাবে। যদি অনেক জীবন, একটা জীবন তাহলে আরো জীবন, একটা জীবন আরো জীবন, একের পর এক যদি পাইল স্তূপ করে দিই, তার সত্ত্বেও আমার এই যে লাইফটা উপভোগ করতে গেলে সেটা অনেকটাই কম হয়ে যাবে। সেখানে আমি তো একটা জীবন পেয়েছি। তাহলে উনি কি বলছে বুঝতে পারছো আশা করি। অর্থাৎ উনি বলছেন যে যেখানে, আচ্ছা এখানে স্পিকার কিন্তু ইউলিসিস, হ্যাঁ এটা খেয়াল লাগবে। বলছে জীবনের পর জীবন যদি স্তূপ করে দেওয়া হয় তাহলে সেটা অনেক কম, আর সেখানে দাঁড়িয়ে আমি যেটা পেয়েছি, অন টু মি, আমার কাছে একটাই জীবন আছে, অন টু মি, আমার কাছে একটাই জীবন, যেটা কিনা লিটিল রিমেইন, তার সামান্য পরিমাণে রিমেইন অবশেষ, কারণ তিনি বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, 20টা বছর কেটে গেছে লাইফ থেকে, ইয়ং এজে গিয়েছিলেন যুদ্ধ করতে। তাহলে বলছে, তাহলে বুঝতে পারছো, তাহলে আমার কাছে সেই একটা জীবনে সামান্য কিছু পড়ে রয়েছে। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম ইটারনাল সাইলেন্স। ঠিক আছে, আমি এভরি আওয়ার, প্রতিটা ঘন্টাকে সেভ করেছি, প্রতিটা সময়কে বাঁচিয়েছি ফ্রম দ্য ইটারনাল সাইলেন্স। ইটারনাল সাইলেন্স বলতে ডেথ, মৃত্যুর কাছ থেকে আমার এই প্রতিটা সময়, প্রতিটা ঘন্টাকে বাঁচিয়েছি। ঠিক আছে, ইটারনাল সাইলেন্স মনে রাখবে, ডেথ, চিরন্তন ঘুম মানে চিরন্তন নিস্তব্ধতা, মানে চিরন্তন নিস্তব্ধতা মানে মৃত্যু। সামটাইম মোর, তাহলে আমি চিরন্তন যে নিস্তব্ধতা, তার থেকে আমি সময় বাঁচিয়েছি, সময় রক্ষা করে রেখে দিয়েছি। সামথিং মোর বলতে আরো নতুন কিছু পাওয়ার আশায়। এবং যেটা কি করে, সেই সময়, যে সময়গুলো আমি বাঁচিয়ে রেখেছি, সেই সময়গুলো ব্রিঙ্গার অফ নিউ থিং, এবং সেই সময়গুলো ব্রিংস নিয়ে আসবে, সময়গুলো উপস্থাপিত করবে, ব্রিঙ্গার হিসাবে কাজ করবে, উপস্থাপক হিসাবে কাজ করবে, আমাকে এনে দেবে আমার কাছে। কি এনে দেবে? অফ নিউ থিং বলতে কি, নিউ নলেজ, নিউ এক্সপিরিয়েন্স, এগুলো আমার সামনে এনে দেবে। আমি সেইগুলোকে উপভোগ করব, যে সময়টা বাঁচিয়েছি, আর যে সময়টা আমার আছে,
যে বাঁচানোর সময়গুলো আমি সেখানে কাজে লাগিয়ে সেটাকে উপভোগ করব। অ্যান্ড while it were for some 3 suns to store and hurt myself, বলছে ভাইল, ভাইল মানে জঘন্য, ইট ওয়ার, ভাইল ইট ওয়ার বলতে ইট ওয়ার ভাইল, এটা খুবই জঘন্য বা এটা খুবই খারাপ হবে। কি করতে খারাপ হবে? ফর সাম 3 সানস, দেখো 3টে 3 সান বলতে এখানে সান মিনস বলতে 3টে সূর্য, 3টে সূর্য তো হয় না, এখানে 3 সানস বলতে 3 ইয়ার্স এর কথা বলা হচ্ছে। উনি বলছেন যে আমার জীবন প্রায় শেষ আর আমার হাতে 3টে বছর আছে, 3 সান আছে, 3টে বছর আছে, 3 ইয়ার, 3 সান মানে 3 ইয়ার্স আছে আমার কাছে। টু স্টোর অ্যান্ড হার্ট মাই সেলফ, আমাকে স্টোর করার জন্য, আমার কোনো কিছু সঞ্চয়িত করার জন্য, আমার হার্ট মাই সেলফ, আমাকে সেই কোনো কিছু ব্যয় না করে মিজার লাইফ লিড করার জন্য। এই 3টে বছরকে আমি এইরকম ভাবে আমি কাটিয়ে দিতে পারবো না। And this grey spirit yearning in desire to follow knowledge like a sinking star beyond the utmost bound of human thought. And this grey spirit বলতে গ্রে মানে ধূসর, স্পিড মানে আত্মা, আর গ্রে স্পিড বলতে এখানে কার কথা বলা হচ্ছে? ওল্ড এজের কথা বলা হচ্ছে, ওল্ড ইউলিসিসের কথা উনি বলছেন। ওল্ড হয়ে গেছে কিন্তু ওনার যে ইয়ার্নিং, ওনার যে আকাঙ্ক্ষা, ওনার যে ডিজায়ার, ইচ্ছা, সেটা কিন্তু কোনো কিছু পাওয়ার, কোনো কিছু খোঁজার, নতুন কোনো কিছু জানার, নলেজ গেইন করার আশা। তাই বলছেন দিস গ্রে স্পিড, এই যে তোমার বয়স্ক ব্যক্তি যার ধূসর আত্মা আর কি বলতে যাচ্ছে, অ্যাকচুয়ালি বয়স্ক ব্যক্তি উনি নিজের কথা বলছেন। উনি বলছেন আমার মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে, কোনো কিছু পাওয়ার, ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা। ডিজায়ার বলতে আশা, ইচ্ছা, ইয়ার্নিং বলতে আকাঙ্ক্ষা। তার ইচ্ছা পূরণের যে আকাঙ্ক্ষা রয়েছে, টু ফলো নলেজ, জ্ঞান অনুসরণ করার জন্য, জ্ঞান অনুসরণ করতে, লাইক আ সিঙ্কিং স্টার, সিঙ্কিং স্টার যেমনভাবে একটা সূর্য নক্ষত্র বা তারা অস্ত যায়, এই অস্তগামী তারা যেমন একটি তারা যেমন শেষ অস্ত যাওয়ার সময় পর্যন্ত সে তার রূপ দেখিয়ে যায়, ঠিক সেমভাবে আমিও আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমিও সেই নলেজটাকে উপভোগ করতে থাকবো। অ্যান্ড সেটা কি বলছে? বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, এবং সেটা অতিক্রম করে, কি বিয়ন্ড মানে অতিক্রম করা, আটমোস্ট মধ্যে এক্সট্রিম, চূড়ান্ত পর্যায়ে, বাউন্ড মধ্যে লিমিটেশন অফ হিউম্যান থট, অর্থাৎ হিউম্যান যে থট, মানুষের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার যে চূড়ান্ত লিমিটেশন পর্যায়, সেইটাকে অতিক্রম করে গিয়ে আমি সেটা করতে চাই। তারপরে বলছে দেখো, দিস ইজ মাই সন, mine own Telemachus, to whom I leave the sceptre and the isle, well laughed of me, discerning to fulfill this labor by slow prudence to make mild rough people, and through soft degrees subdue them to the useful and the good. তো বলছে দেখো, দিস ইজ মাই সন, এটি আমারই সন্তান, ও মাই ওন, আমার নিজের সন্তান, টেলিমেকাস, টু হুম, যার কাছে, আই লিভ দ্য সেপচার, রাজদণ্ড যেটা হয়, যেটা একজন রাজা আর একজন রাজার হাতে, মানে যে সন্তান হবে তার হাতে তুলে দেবে, যে আজ থেকে এই রাজা, তার দায়িত্বভার তাকে দেওয়ার জন্য, এবং আইল বলতে আইল্যান্ড বা কিংডম, সেটা দিয়ে দেবে। অ্যান্ড ওয়েল লাভড অফ মি, তাকে আমি খুব ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল, সে খুব সেন্সিবল, ডিসার্নিং বলতে সেন্সিবল, সে খুব দায়িত্বশীল। ফুলফিল দিস লেবার বলতে এই যে রাজসভা বা রাজপাট, এটা সে করবে। এবং বাই সোলো, অর্থাৎ খুব সেন্সিবল, দায়িত্ববান সম্পর্কে, দায়িত্ব সম্পন্ন, সে তার এই রাজকার্যটা খুব ভালোভাবে সে সম্পন্ন করবে বা করবে। বাই সোলো প্রুডেন্স টু মেক মাইল্ড রাফ পিপল, বাই স্লো প্রুডেন্স বলতে উইজডম, জ্ঞান, বিচক্ষণতা, তাহলে সে তার ধীরে ধীরে তার বিচক্ষণতার সঙ্গে টু মেক মাইল্ড আর রাফ পিপল, নমনীয়, মাইল্ড বলতে নমনীয় করে তুলবে এই সমস্ত, রাফ পিপল বলতে এই সমস্ত আনসিভিলাইজড পিপল অফ ইথাকা, এই সমস্ত যারা মানুষ রয়েছে, যারা অমার্জিত বর্বর জাতি রয়েছে, তাদেরকে, সেই সমস্ত ইথাকার মানুষদেরকে সে নমনীয় করে তুলবে। থ্রু সফট ডিগ্রি, তার নম্র ব্যবহার দ্বারা, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, সাবডিউ, দমিত করবে, দেম, তাদেরকে, টু আ ইউজফুল, এবং কার্যকরী ব্যক্তিত্বে পরিণত করবে, অ্যান্ড গুড, এবং ভালো, তাদেরকে আদর্শবান, ভালো তাদেরকে তৈরি করবে তার বিচক্ষণতা, বুদ্ধির দ্বারা, এবং ধীরে ধীরে নম্র ব্যবহারের মধ্য দিয়ে, গ্র্যাজুয়ালি। মোস্ট ব্লেমলেস ইজি, এবং তার কথা যদি বলা হয় মোস্ট ব্লেমলেস, তার ব্লেমলেস বলতে তার কোনো ত্রুটি নেই, তার যে বীরত্ব যা কিছু হয় সব আছে তার মধ্যে, তার বীর,
তার যে রাজপার্য চালানোর যে ক্ষমতা সব কিছু তার মধ্যে রয়েছে, অর্থাৎ সে যে ত্রুটিপূর্ণ তার দ্বারা যে হবে না তেমন নয়, সে কিন্তু টোটালি ব্লেমলেস। সেন্টার ইন দ্য স্পেয়ার, ত্রুটিহীন আর কি সম্পূর্ণ, সেন্টার ইন দ্য স্পেয়ার অফ দ্য কমন ডিউটিস, এবং তার সেন্টার, তার কেন্দ্রবিন্দু হবে, তার সবসময় ডিভোশন থাকবে। কি ডিভোশন থাকবে? ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটিস, এই যে সাধারণ যে কর্তব্যগুলো, এই সাধারণ কর্তব্য যে স্পেয়ার যে জগৎ, সেটাই তার হবে কেন্দ্রবিন্দু, অর্থাৎ সে সবসময় এই সমস্ত বিষয় নিয়ে চিন্তিত থাকবে। and descend not to fail in the office to of tenderness, টেন্ডারনেস বলতে কমলতা বা স্নেহ, মায়াশীলতা আর কি, এরকম কোনো কিছু। and descend বলতে ভদ্র, তার যে ভদ্রতা, নট টু ফেল, ব্যর্থ হবে না কার প্রতি? ইন দ্য অফিস অফ টেন্ডারনেস। টেন্ডারনেস বলতে এখানে অ্যাকচুয়ালি ওনার মায়ের কথা বলা হচ্ছে, ওনার মা পেনেলোপ যিনি আছেন, ওনার ওয়াইফের কথা ইউলিসিস উল্লেখ করছেন, যে ওয়াইফের প্রতি অর্থাৎ মায়ের প্রতি যে সম্মানটা দেওয়া প্রয়োজন, মায়ের প্রতি যে ভালোবাসা প্রদান করা প্রয়োজন, সেটা দিতে সে কখনোই ব্যর্থ হবে না। এবং এর পাশাপাশি যা কোর্টিয়ারে যারা থাকবেন গুরুজন ব্যক্তিত্ব, তাদেরও তিনি সম্মান দেবেন, কাউকে তিনি অসম্মান করবেন না। পে মেড অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, এবং এর পাশাপাশি তিনি প্রদান করবেন মেড অ্যাডোরেশন বলতে পোপার যে ওরশিপ, আরাধনা করা, ওরশিপ অ্যাডোরেশন, আরাধনা করবে, ওরশিপ করবে, টু মাই হাউস হোল্ড গড, আমার যে পূজনীয় যে সমস্ত দেবদেবী আছে, বাড়ির যে সমস্ত দেবদেবী রয়েছে, যে পূজ্য দেবতাগুলো রয়েছে, তাদের আরাধ্য করবে, তাদেরকে পুজো করবে। হোয়েন আই অ্যাম গন, যখন আমি চলে যাব, আই অ্যাম গন, হি ওয়ার্ক হিজ ওয়ার্ক, সে তার কাজ করবে, আই মাইন, আমি আমার কাজ করব। ঠিক আছে, তাহলে ওখানে উনি বলছেন যে সমস্ত দায়িত্ব টেলিমেকার্স পালন করবে তার ধৈর্য এবং তার বিচক্ষণতা, উইজডমের সাথে সে কিন্তু তার দায়িত্ব পালন করবে। তারপরে উনি বলছেন, ওনার সঙ্গীদেরকে আহ্বান করছেন যে তোমরা চলে আসো, সেখান থেকে শুরু হচ্ছে। দেখো, দেয়ার লাইস দ্য পোর্ট, দ্য ভেসেল পাপস আর সেল, দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিস, দেয়ার লাইস দ্য পোর্ট, দেয়ার মানে ওইখানে, আর লাইস মানে নিহিত থাকা বা কোনো জায়গায় থাকা রয়েছে, তো এখানে থাকা অর্থ বোঝানো হচ্ছে, অ্যান্ড পোর্টস মিনস বন্দর। তাহলে এখানে দেয়ার লাইস দ্য পোর্ট, বলে ওই ওখানে দেখো কি রয়েছে, বন্দর রয়েছে। বন্দরটা কি হচ্ছে? যখন আমরা সমুদ্র পথে যাত্রা করব, ওই বন্দরটাই হচ্ছে তোমার যাত্রাপথ, যেখান থেকে শুরু হবে সেটাই কিন্তু স্টার্টিং পয়েন্ট বলতে পারো এটা। তাই বলছে ওই ওখানে বন্দর রয়েছে। দ্য ভেসেল পাপস আর সেল, ভেসেল মানে লার্জ শিপ, ঠিক আছে, লার্জ শিপ, বড় জাহাজটা, পাপস ফুলে মানে জাহাজটা কি ফুলিয়ে তুলেছে, বাতাসে পরিপূর্ণ, পাপস মিন সয়েল আউট বা ফুলে ওঠা, বাতাসে পরিপূর্ণ হয়ে যাওয়া। কি পরিপূর্ণ করেছে? কি পরিপূর্ণ করে দিয়েছে? তার সেল, তার যে পালটাকে বাতাসে পরিপূর্ণ করেছে, অর্থাৎ সেটাও কিন্তু একটা পূর্বাভাস দিচ্ছে যে যাত্রা শুরু করতে গেলে জাহাজটা যখন বাতাস যত ভালো থাকবে, জাহাজ তত সুন্দর চলবে। তো সেই কারণে সেটাও কিন্তু সিগনিফাই করছে এখানে যে জাহাজটি তার পালগুলোকে বাতাসে পরিপূর্ণ করে তুলেছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক, এবং সে ওখানেই, গ্লুম মিন ডার্কনেস, মেঘাচ্ছন্ন পরিস্থিতি, বলছে ওখানে দেখো মেঘাচ্ছন্ন অবস্থা, ব্রড সি, এবং বিশাল আকার, ব্রড মিনস হচ্ছে এখানে যে একটা হোয়াইট, ঠিক আছে, বিশাল আকার বিস্তৃত একটা বিরাট চওড়া একটা সমুদ্র, বিরাট, এখানে সিস বলেছে, ওই দূরে দেখা যাচ্ছে, ওখানে দেখো তোমার মেঘাচ্ছন্ন অবস্থা, এবং সেই মানে বিরাট আকার সমুদ্র দেখা যাচ্ছে, বা বিরাট আকার সমুদ্র সেখানে রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম দুটো লাইনে একসঙ্গে মায়া লিখে নিতে পারো যে ওখানে রয়েছে বন্দর, জাহাজটি তার পালকে বাতাসে পরিপূর্ণ করেছে, বাতাসে পরিপূর্ণ করে, এবং তারপরে ওখানে মেঘাচ্ছন্ন বিস্তৃত রয়েছে বা বিরাট আকার সমুদ্র বিরাজমান। মাই ম্যারিনার্স সো দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রোট অ্যান্ড thought with me that ever with a frolic welcome took the thunder and the sunshine and oppose free hearts and free foreheads, you and I are old. বলছে মাই মেরিনার্স, মেরিনার্স মানে কি? মেরিনার মানে সেলার, মানে সঙ্গী, মানে সরি নাবিক। তাহলে মেরিনার্স হচ্ছে তোমার নাবিক। তাহলে মেরিনাররা কি বলছে? বলছে মাই মেরিনার্স, আমার নাবিকেরা, তোমরা যারা আছো, আমার যারা সঙ্গী, আমার যারা সোল, আমার যারা আত্মা, আমার আত্মা কারা? সঙ্গীরা, ওর ফ্রেন্ডরা, বন্ধুরা, যারা তাকে সর্বদা সঙ্গ দিয়েছিল, সেটা যুদ্ধক্ষেত্রে হোক বা যেটা তোমার সংগ্রাম ক্ষেত্রে হোক, ফেরার পথে, ঠিক আছে, অডিসির যে মানে পার্টটা সেখানে, ইলিয়াড এবং অডিসি দুটো ক্ষেত্রেই,
ইলিয়াড এবং ওডিসি যে কি কাহিনী সেটা আমি বলেছিলাম আগের পার্টে, অবশ্যই দেখে নেবে। তো বলছে আমার ম্যারিনার্স, আমার নাবিকেরা, আমার সোলস, আমার আত্মা, মানে আমার সঙ্গীরা আর কি, এখানে সঙ্গীরা মনে রাখো, পিয়ার মনে রাখো, সোল মিনস পিয়ার মনে রাখো, দ্যাট যারা হ্যাভ টয়েলড মিনস হচ্ছে কঠোর পরিশ্রম করা, অ্যান্ড রট মিনস স্ট্রাগল সংগ্রাম করা, থট মানে চিন্তা ভাবনা করা, উইথ মি আমার সঙ্গে। তাহলে এখানে লিখে নাও যে আমার নাবিক বা আমার সঙ্গী নাবিকেরা যারা কঠোর পরিশ্রম করেছে, যারা সংগ্রাম করেছে এবং যারা আমার সাথে চিন্তা ভাবনা করেছে, দ্যাট এভার উইথ ফ্রলিক ওয়েলকাম, ফ্রলিক মানে হচ্ছে এনজয়েবল মানে আনন্দময়, ওয়েলকাম মানে স্বাগতম জাগানো বা মানে গ্রিটেড করা, গ্রিট বা স্বাগতম বা বরণ করে নেওয়া, অ্যান্ড টুক মানে নিয়েছিল, তাহলে দ্যাট মানে যারা, তাহলে সেই সমস্ত সঙ্গীরা যারা এভার সর্বদা আনন্দময়, ওয়েলকাম মানে বরণ করে নেওয়া, টুক মানে নিয়েছিল, দ্য থান্ডার মানে বজ্র, আর সানশাইন মানে রোদের তাপ। তাহলে বলছে দেখো যারা সর্বদা থান্ডার মানে বজ্রকে বা বজ্রপাতকে, অর্থাৎ বজ্রপাত বলো আর সূর্যের তাপ বলো, কোনো কিছুকেই তারা ভয় পায়নি। তাই বলছে আমার সঙ্গীরা যারা বজ্র এবং রোদের তাপকে স্বাগতম বা বরণ করেছিল আনন্দের সাথে। ঠিক আছে, তাহলে কি বলবে পুরো লাইনটা, মানে মাই মেরিনার থেকে বলি আমি, তাহলে দেখো মাই মেরিনার, আমার সোল মানে বললাম এখানে সঙ্গীরা আর কি, বলছে বা আত্মা, তো সেখানে সঙ্গীরা বলতে প্রিয় বন্ধু, বলছে আমার সঙ্গী নাবিকেরা যারা কঠোর পরিশ্রম করেছে, যারা সংগ্রাম করেছে, যারা চিন্তা ভাবনা করেছে আমার সঙ্গে, এবং যারা সর্বদা বজ্র এবং সূর্যের তাপকে স্বাগতম বা বরণ করে নিয়েছে উইথ ফ্রলিক আনন্দের সাথে। ক্লিয়ার? এবং অপোজ মানে রেসিস্টেড বিরোধিতা করা বা উপেক্ষা করা বা লড়াই করা, ফ্রি হার্টস ফ্রি ফরহেড, এবং যারা অপোজ করেছে উপেক্ষা করেছে বা যারা সংগ্রাম করেছে বা যারা বিরোধিতা করেছে মুক্ত হৃদয়, ফ্রি হার্টস মিনস মুক্ত হৃদয়কে, অ্যান্ড ফ্রি ফরহেড মুক্ত চিন্তা ভাবনাকে যারা উপেক্ষা করে আমার সঙ্গে যারা ছিল, তোমরা সকলেই ইউ অ্যান্ড আই আর ওল্ড, তোমরা এবং আমি সকলেই এখন কি হয়েছে, বা তুমি এবং আমি সকলেই কি হয়েছে এখন বৃদ্ধ হয়েছি। ক্লিয়ার? ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ স্টল, ডেথ ক্লোজেস ওয়াল। বলছে ওল্ড এজ হ্যাথ মানে আছে, বলছে ওল্ড এজ এই বৃদ্ধ বয়সের এখনো আছে, ইয়েট মানে এখনো, তার এখনো এই বৃদ্ধ বয়সের কি আছে, অনার সম্মান আছে, অ্যান্ড হিজ স্টল তার কঠোর পরিশ্রমও আছে, তার এই বৃদ্ধ বয়সে এমন সব কিছু হারিয়ে যায়নি, এই বৃদ্ধ বয়সের রয়েছে সম্মান, রয়েছে কঠোর পরিশ্রম করার মতো সামর্থ্য রয়েছে। টল মানে একটু আগে বলেছিলাম কঠোর পরিশ্রম, ওনার মানে সম্মান বা রেসপেক্ট বলতে পারো। তাহলে এখনো কিন্তু সেই বৃদ্ধ বয়সের কি রয়েছে, তাহলে ওল্ড এজ থেকে 12 পর্যন্ত লিখে নিতে পারো খাতায় যে এখনো, ইয়েরটা আগে মানে নাও, এখনো এই বৃদ্ধ বয়সের রয়েছে সম্মান, রয়েছে কঠোর পরিশ্রম করার মতো সামর্থ্য রয়েছে। ক্লিয়ার? লিখে নেবেন, আমি মানে বলছি এগুলো। ডেথ ক্লোজেস অল, শুধু এইটুখানি লিখবে, ডেথ মৃত্যু বা ইটারনাল সাইলেন্স চিরন্তন নিস্তব্ধতা, বা ডেথ মৃত্যু যেটা কি করে সেটা হচ্ছে ক্লোজেস বিরতি টেনে দেয়, যেটা কি করে শেষ করে দেয়, সমাপ্তি ঘটিয়ে দেয়, অল সব কিছুর বা সকলের। তাহলে মৃত্যু সকলকে চির সমাপ্তি ঘটিয়ে দেয়। ক্লিয়ার? একটু লিখে নিতে পারো, বা মৃত্যু সবকিছু শেষ করে দেয়, বা মৃত্যু সবকিছুর শেষ পরিণতি করে। বাট কিন্তু সামথিং এর দ্য এন্ড, এর মিনস ইআর, এর মিনস হচ্ছে বিফোর আগে, এন্ড মানে শেষ, অর্থাৎ এই শেষ হওয়ার আগে সামথিং কিছু একটা করতে হবে, ঠিক আছে, সামথিং কিছু করতে হবে। বাট অর্থাৎ মৃত্যু যেহেতু সবকিছু শেষ করে দেয়, আমরা জানি ডেস্টিনি লিড আওয়ার লাইফ, তাই না, আমাদের ভাগ্য আমাদেরকে কি করে, আমার জীবন আমাদেরকে মানে পরিচালিত করে, এবং আমরা সকলেই জানি, আমরা সকলেই ডেথ যেটা আছে, ডেথ কিন্তু আমাদেরকে ডোমিনেট করে, ডেথ ডোমিনেটস এভরি ওয়ান, নো ওয়ান এসকেপ ফ্রম দেয়ার, অর্থাৎ নো ওয়ান এসকেপ ফ্রম ইট, কেউ কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে না, কারো রেহাই নেই।
একটা সময় এসে তার সেই শেষ পরিণতি ঘটবেই। তাই বলছে, আমরা জানি যে ডেথ ক্লোজেস অল, মৃত্যু সবকিছু শেষ করে দেয়, বাট সামথিং, কিছু একটা করতে হবে এট দ্য এন্ড, মানে বিফোর দ্য এন্ড, শেষে হওয়ার আগে কিছু একটা করতে হবে। একটুখানি লিখে নেবে খাতায়, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। তারপরে সাম থেকে দেখাও, সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান। সাম কিছু, ওয়ার্ক মানে কাজ জানো, নোবেল মানে মোরাল, ভালো কোনো কিছু, রিমার্কেবল বলতে পারো, তাৎপর্যপূর্ণ, ডিট মানে মানে নোট মানে ডিট, সিগনিফিকেন্ট ডিট, ডিট মানে ওয়ার্ক, কাজ। তাহলে কিছু কাজ করতে হবে নোবেল নোট, যেগুলো খুবই ভালো কাজ, রিমার্কেবল তাৎপর্যপূর্ণ কাজ, যেগুলো আমাদেরকে স্মরণীয় করে রাখবে, সেই ভালো কাজগুলো মে ইয়েট বি ডান, মে মানে মে বি ডান, করা যেতে পারে, ইয়েট এখনো। ওকে, তাহলে এখনো কিছু গুরুত্বপূর্ণ বা ভালো ভালো কাজ এখনো সম্পন্ন করা যেতে পারে। এই লাইনটা মায়ের লিখে নাও। ওকে, নট আনবিকামিং ম্যান দ্যাট স্টপ উইথ গড। আনবিকামিং মানে আনসুইটেবল, বেমানান, যা এই যে কাজটাই বললাম না, যে শেষ হওয়ার আগে কিছু ভালো ভালো কাজ মে ইয়েট বি ডান, এখনো করা যেতে পারে, যা বেমানান নয়, নট বিকামিং, আনসুইটেবল, বেমানান, তাহলে এটা বেমানান নয়। কাদের জন্য? এই সমস্ত মানুষের জন্য দ্যাট স্টপ, যারা কিনা স্টপ মানে ফট, লড়াই করেছিল উইথ গডস, যারা ঈশ্বরের সাথে লড়াই করেছিল, ঈশ্বরের সাথে সংগ্রাম করেছিল, তাদের কাছে এটা কিন্তু বেমানান কিছু নয়। তাহলে লাইনটা পুরো লিখে নেবে, সাম থেকে গডস পর্যন্ত, যে কিছু কাজ, ভালো কিছু কাজ এখনো করা যেতে পারে, যা এই সমস্ত মানুষের কাছে বেমানান নয়, যারা ঈশ্বরের সাথে লড়াই করেছিল। ঠিক আছে, মানে বইয়ে তোমরা এই মানে পাবে না, আমি বলে দিচ্ছি, লিখে নাও, তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবে। এবং সেই কারণে প্রথম পার্টটা দেখতে হবে, সেখানে যদি কোয়ারিজ থাকে কমেন্ট করতে হবে, আমি আছি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের হেল্প করার জন্য। আর একটুখানি রিকোয়েস্ট, প্রচুর প্রচুর শেয়ার করো, ছোট চ্যানেল, সাবস্ক্রাইবার অনেক কম, সকলের কাছে ক্লাসটা পৌঁছয় না, অনেক কষ্ট করে ক্লাস রেডি করার পরেও সেই ক্লাসটা রিচ হয় না, কারণ আমাদের সাবস্ক্রাইবার কম। আমার কাছে অনেক মনে হয়, বাট মনে হয় না তোমাদের কাছে অনেক, তো সেই কারণে অবশ্যই তোমরা একটু শেয়ার করো, তোমাদের মাধ্যমে সকলের কাছে ক্লাসটা পৌঁছে যাক, সকলে একটু হেল্প পাক ফ্রি অফ কস্টে। যদি কিছু হেল্প এখান থেকে পেতে পারে আমি খুশি হব, তোমরাও ভালো রেজাল্ট করতে পারবে। ওকে ওকে, চলো। দ্য লাইটস বিগেন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স। লাইট, লাইট মিনস এখানে যে আলো, আলো যেগুলো আছে সেটা হতে পারে সূর্য, চাঁদের আলো হতে পারে, বা সূর্য অস্তের আলো হতে পারে, বা যে শিপগুলো রয়েছে সেগুলো তোমার হতে পারে, তাদের আলো, সেই আলো যেগুলো বিগেন, স্টার্ট, টুইঙ্কেল মানে সাইন, ঝিলমিল করছে, ফ্রম দ্য রক্স। রক্স মিনস বলতে আইল্যান্ড, আর বলেছিলাম ফার্স্ট প্রথম পার্টে যে আইল্যান্ড যেটা আছে ইথাকা, সেটা কিনা পাহাড়ে ঘেরা চারপাশে, তাই না, শুধু পাথরই পাথর। তাই বলছে লাইট বিগ্যান টু টুইঙ্কেল, আলোগুলো বিজ্ঞান শুরু করেছিল ঝিলমিল করতে, ফ্রম দ্য রক্স, পাথরের থেকে যে আলোগুলো সেগুলো ঝিলমিল করতে শুরু করেছিল, ঝিলমিল করতে শুরু করে। দ্য লং ডে ওয়াইন, লং ডে ওয়াইন্স, দ্য স্লো মুন ক্লাইম্স, দ্য ডিপ মুনস রাউন্ড উইথ মেনি ভয়েস। দেখো, দ্য লং ডে, এই দীর্ঘ দিনটা, ওয়াইন্স মানে ডিক্রেস বা শেষ হয়ে যাওয়া, বা মানে হ্রাস পাওয়া। তাহলে এই যে দীর্ঘ দিন যেটা আছে, এই দীর্ঘ দিনটা কি হচ্ছে, ওয়াইন্স, আস্তে 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 শেষ হয়ে যায়। এটুকু লিখে নেবে, দ্য দীর্ঘ দিনটি আস্তে আস্তে শেষ হয়ে যায়। দ্য স্লো মুন ক্লাইম্স, স্লো মুন মন্থর গতিতে চাঁদ আস্তে আস্তে রাইজেস ইন দ্য স্কাই, অ্যাসেন্ডেড হচ্ছে, রাইজেস ইন দ্য স্কাই, আস্তে আস্তে ধীর গতিতে চাঁদটা উঠছে আকাশে। দ্য ডিপ, ডিপ মানে এখানে সি এর কথা বলা হচ্ছে, সমুদ্রের কথা, গভীর সমুদ্রের কথা বলা হচ্ছে। দ্য ডিপ, গভীর সমুদ্র, মন, মন মানে গ্রহণ, আত্মনাদ করা বা শোক প্রকাশ করা, উইথ ম্যানি ভয়েস, অনেক কণ্ঠস্বরের সঙ্গে যেন মনে হচ্ছে যে গভীর সমুদ্র শোক প্রকাশ করে। কাম, এসো, মাই ফ্রেন্ডস, ইটস নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। কাম, এসো আমার বন্ধুরা, আমার সেই সমস্ত সঙ্গীরা যারা আমার সঙ্গে ছিলে সর্বদা, আমার সুখ দুঃখে সর্বদা পায়ে ছিলে, তোমরা সকলে এসো। টি মানে ইট, এখানে টি মানে ইট, আইটি ইট। ইট ইজ নট টু লেট,
এটা এখনো অনেক দেরি হয়ে যায়নি টু সিক ফাইন্ড আউট করতে, খুঁজতে নিউয়ার ওয়ার্ল্ড, একটা আননোন ওয়ার্ল্ড, যেটা আমরা করি কি সবসময় বলেছি এখানে মেন থিম কি অ্যাডভেঞ্চার অ্যান্ড সিকিং আ নিউ নলেজ। ঠিক আছে, তাহলে এটা সবসময় খেয়াল রাখবে, এই কবিতার মেন উদ্দেশ্য কিন্তু অ্যাডভেঞ্চার অ্যান্ড সিকিং আ নিউ নলেজ, নতুন জ্ঞান অর্জন করা, এই কবিতার মূল থিম। তাহলে এখানে তুই বলছে এখন অনেক দেরি হয়ে যায়নি, আমার সকল বন্ধুরা তোমরা সকলে এসো, এখন অনেক দেরি হয়ে যায়নি, আমরা নতুন জগৎ এখনো খুঁজতে পারি, অর্থাৎ এখনো অনেক দেরি হয়ে যায়নি নতুন জগৎ খুঁজে পাওয়ার বা খোঁজার জন্য বা খুঁজতে। তারপরে চলে আসো পরের পেজে। নেক্সট দেখো, পোজ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফ্রোজ। তা এইখান থেকে পোজ অফ থেকে ফ্রোজ পর্যন্ত লাগাবে। দেখো বলছে পুশ অফ মানে ঠেলা দাও, পুশ ঠেলতে বলছে, ঠিক আছে। সিটিং ওয়েল মানে যে যেখানে আছো, সিটিং মানে বসে থাকা, সিটিং ওয়েল মানে ভালোভাবে, যে যেখানে যে জায়গায় বসে আছো সেই জায়গায় বসে, ইন অর্ডার টু স্টে এমনভাবে, স্মাইট মানে হচ্ছে তোমার আঘাত করে, স্ট্রাইক, এমনভাবে আঘাত করো, দ্য সাউন্ডিং ফ্রো মিনস হচ্ছে কি বলতো, ফ্রো মিনস হচ্ছে বিগ ফর্মিং ওয়েভস, ঠিক আছে, যে ঢেউ যেটা আছে সেই ঢেউয়ের কথা বলা হচ্ছে, সমুদ্রের বিশাল আকার সমুদ্রের ঢেউ, এবং সাউন্ডিং মানে গর্জন করছে, সেই গর্জনময় সমুদ্রের ঢেউকে ভেদ করে যে যার জায়গায় বসে ধাক্কা দাও এমনভাবে যেন সেই সমুদ্রের ঢেউকে আমরা ভেদ করে এগিয়ে যেতে পারি। ঠিক আছে, তা লাইনটা মাইন্ডটা কি লিখে নাও, পোস্ট থেকে এই ফোর পর্যন্ত লিখে নাও, যে যে যার জায়গায় বসে, নির্দিষ্ট জায়গায় ভালোভাবে বসে ঠেলা দাও, আঘাত করো, যাতে আমরা ওই বিশাল আকার সমুদ্রের ঢেউকে, গর্জনময় সমুদ্রের ঢেউকে ভেদ করে এগিয়ে যেতে পারি। ফর মাই পারপাস, ফর মানে এখানে বিকজ, কারণ, ফর মাই পারপাস হোল্ড টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথ অফ all the western star until I die. For my purpose, for মানে বিকজ, মাই পারপাস আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য, আমি কি করতে চাইছি, হোল্ড টু সেল মানে যাত্রা করা, আমি এখানে যাত্রা করতে চাচ্ছি, আমি এখানে সি ভয়েসের কথা বলা হচ্ছে, এখানে সেল মানে সি ভয়েস, ঠিক আছে, প্রথমটা সেল মানে কিন্তু পাল ছিল, এখানে সেল মানে কিন্তু সি ভয়েস, সমুদ্র যাত্রার কথা বলা হচ্ছে, আমি সমুদ্র যাত্রা করতে চাইছি। তাহলে পারপোজ টু সেল বিয়ন্ড দ্য সানসেট, বিয়ন্ড মানে অতিক্রান্ত করে, সানসেট মানে সূর্য অস্ত, তাহলে যারা সূর্য অস্ত যাচ্ছে তার ওপার পর্যন্ত আমি কিন্তু আমার যাত্রা করতে চাইছি, যেখানে কেউ যেতে পারছে না আমি সেই পর্যন্ত যাত্রা করতে চাই, এটাই আমার উদ্দেশ্য। অ্যান্ড দ্য বাথ অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার, যেখানে সমস্ত ওয়েস্টার্ন পশ্চিমের যে তারাগুলো বা নক্ষত্রগুলো স্নান করছে সেই পর্যন্ত আমি সেখানে পৌঁছতে চাই। আনটিল আই ডেড, আনটিল যতক্ষণ না পর্যন্ত, আই ডাই আমি যতক্ষণ না পর্যন্ত মারা যাচ্ছি, আমি যতক্ষণ না পর্যন্ত জীবন শেষ হয়ে যাচ্ছে আমার, ততক্ষণ পর্যন্ত আমি এই রকম ভাবে অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করতে চাই। একা নয়, তোমাদের সকলের সাথে, তোমরা সকলে এসো। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারছো, ফর বিকজ আমার উদ্দেশ্য যেই সূর্য অস্তের ওই পারে অতিক্রান্ত করে যাত্রা করতে চাই, সমুদ্র যাত্রা, এবং লাইনটা মানে বলে দিই ভালো করে, যে কারণ আমার উদ্দেশ্য সূর্য অস্তের কে অতিক্রান্ত করে এবং পশ্চিমের সমস্ত তারাগুলো যেখানে স্নান করে সেই জায়গা পর্যন্ত আমি সমুদ্র যাত্রা করতে চাই, যতক্ষণ না আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করছি বা যতক্ষণ না পর্যন্ত আমি মারা যাচ্ছি। It may be that the gulf will wash us down. It may be we shall touch the happy isle and see the great Achilles whom we knew. বলছে it may be হতে পারে, it may be বা perhaps, it may be বলতে perhaps হতে পারে, the gulf মানে উপসাগর, যে গভীর সমুদ্র, এই উপসাগরটা আমাদেরকে কি করতে পারে, ওয়াশ মানে সুইপ হবে, আমাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে, আমাদেরকে ধুয়ে মুছে দিতে পারে, মানে আমাদেরকে ধ্বংস করে ভাসিয়ে ডুবিয়ে দিতে পারে, এখন দেখবেন ডুবিয়ে দিতে পারে আমাদেরকে ডাউন। তাহলে এই উপসাগর হয়তো আমাদেরকে ডুবিয়েও দিতে পারে। ইট মে বি হয়তো উই শ্যাল টাচ আমরা স্পর্শ করতে পারবো হ্যাপি আইল, সেই সমস্ত আইল মানে আইল্যান্ড, হ্যাপি মানে চার্মিং,
সেই খুশিময় যে আইল্যান্ড, যেখানে উনি সেই ফেরার পথে বলেছি না, প্রথম 10 ইয়ার ইলিয়াড, তারপরের 10 ইয়ার ওডিসি, সেই ওডিসির যে অ্যাডভেঞ্চার 10 ইয়ার্সের, যে প্রতিটা দ্বীপে দ্বীপে উনি লাইফ কাটিয়েছিলেন 10 ইয়ার্স সে আফটার ওয়ার, তা সেই 10 ইয়ার্স উনি কিন্তু সেই আইল বা সেই আইল্যান্ডগুলোতে, সেই হ্যাপি আইল্যান্ডগুলোতে হয়তো আবার যাতে পৌঁছতে পারে সেই আশা কিন্তু আমার মনে এখনো আছে। বলছে হয়তো আমি সেই সমস্ত মানে আনন্দময়, সেই সমস্ত খুশিময় দ্বীপগুলোতে আবার পৌঁছতে পারবো। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, এবং আমি হয়তো আবার আমরা সাক্ষাৎ করতে পারবো গ্রেট গ্রেট মহান অ্যাকিলিস। অ্যাকিলিস হচ্ছে গ্রেট গ্রিক হিরো অফ দ্য ট্রোজান ওয়ার। দ্য ট্রোজান ওয়ারের একটা যে সমস্ত হিরো ছিলেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বলতে পারো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গ্রিক হিরোস অফ দ্য ট্রোজান ওয়ার্স। ট্রোজান ওয়ারের যে সমস্ত গ্রিক যোদ্ধারা ছিলেন, যারা মেনেলাসের হয়ে যুদ্ধ করেছিলেন বা ওডিসি সকলে এক দলে ছিলেন, সেই দলের একজন ছিলেন তোমার বীর যোদ্ধা হিসাবে, তিনি ছিলেন হচ্ছে অ্যাকিলিস। এবং তিনি কাকে হত্যা করেছিলেন? হেক্টরকে হত্যা করেছিলেন। হেক্টরকে প্রিয়মের সন্তান। প্রিয়মের জানো, প্রিয়মের 68টা ছেলে ছিল অ্যান্ড 18টা মেয়ে ছিল, এবং তার মধ্যে বড় ছেলে ছিল হেক্টর আর মেজো ছেলে ছিল হচ্ছে প্যারিস। ঠিক আছে, প্রিয়মের রাজা প্রিয়ম, যিনি ছিলেন হচ্ছে তোমার ট্রয়ের রাজা। এবং সেই হেক্টরকে আর হেক্টরের প্যারিস মিলে মেলেনাসের ওয়াইফ হেলেনকে কিন্তু তুলে নিয়ে এসেছিল। আমি বলেছিলাম তোমাদের পুরো ব্যাকগ্রাউন্ড চাও কমেন্ট করে যাবে, পুরো ব্যাকগ্রাউন্ড বুঝিয়ে দেবো ভালো করে, আর জীবনে ভুলবে না। যদি পরবর্তীকাল ইংলিশ ভাষা পড়ো তাহলে এগুলো তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো দেখো তাহলে এই যে বললাম, তাহলে এখানে অ্যাকিলেস যে ছিলেন, তাহলে অ্যাকিলেস কাকে হত্যা করেছিল? তাহলে ওই যে হেক্টরকে হত্যা করেছিল, অর্থাৎ প্রিয়মের বড় ছেলেকে হত্যা করেছিল। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। বন্ধুর প্রতিশোধ নেওয়ার জন্য বন্ধুকে হেক্টর হত্যা করেছিল, সেই কারণে। চলো তাহলে আমরা হয়তো দেখাও হয়ে যেতে পারে সেই বীর যোদ্ধা, মহান যোদ্ধা অ্যাকিলিসের সাথে। হুম উই নিউ, যাকে আমরা চিনতাম। হুম উই নিউ, যাকে আমরা চিনতাম। তাহলে লাইনটার পুরো মায় লিখে নাও যারা খাতায় লিখছো, যে হয়তো গভীর উপসাগর আমাদেরকে তলিয়ে দিতে পারে, বা আবার লেখো পরের লাইনে, ইট মেবি থেকে আইল পর্যন্ত হয়তো আমরা স্পর্শ করতে পারি সেই সমস্ত আনন্দময় দ্বীপগুলোকে, এবং হয়তো দেখা হতে পারে সেই মহান অ্যাকিলিসের সাথে যাকে আমরা জানতাম। ক্লিয়ার? দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, and though we are not now that strange which in old days move earth and heaven, that which we are unequal temper of the heroic hearts, made weak by time and fate, but strong in will, to strive, to seek, to find and not to yield. ওকে, খুব ভালো কবিতা কিন্তু। ঠিক আছে, আজকে শেষ হচ্ছে। তো যদিও মাছ ইজ টেকেন, মাছ মানে অনেক কিছু, ইজ টেকেন ছিনিয়ে নেওয়া, টেকেন মানে নিয়ে নেওয়া, অর্থাৎ বলছে ভাগ্যের পরিহাসে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমরা জানি যে আমরা একটু বললাম না যে ডেস্টিনি লিড আওয়ার লাইফ, খুব খেয়াল রাখবে, ডেস্টিনি ভাগ্য লিডস আওয়ার লাইফ, আমাদের জীবনকে পরিচালিত করে ভাগ্য। আর সেই ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এভরিথিং, কাছের মানুষ, প্রিয় মানুষ, সব কিছু যা আমাদের আপনজন, যা আমাদের প্রয়োজন, স্টেপ বাই স্টেপ কিন্তু সব হারিয়ে ফেলি। তাই বলছে মাচ ইজ টেকেন, অনেক কিছু ছিনিয়ে নিয়েছে। ওকে, অ্যান্ড মাচ অ্যাবাইড, অ্যাবাইড বাই রিমেইন, অবশিষ্ট, অনেক কিছু আবার অবশিষ্ট থেকে গেছে। অ্যান্ড এবং লিখে নাও, যদিও অনেক কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, কিছু অবশিষ্টও রয়েছে। তারপরে দো উই আর নট, দো থেকে অ্যান্ড, এবং দো THO আছে না, এটা THOUGH, দো, যদিও, বা অল দো লিখতে পারো, যদিও। উই আর নট, যদিও উই আর নট, আমরা এখন নট নাও, এখন আমরা আর আমাদের সেই স্ট্রেংথ, আমাদের স্ট্রেংথ মানে পাওয়ার, ক্ষমতা বা শক্তি, হুইচ ইন ওল্ড ডেজ, পুরোনো দিনগুলোয় আমরা যখন সেই বীর যোদ্ধার মতো লড়াই করেছিলাম, হাতে হাত রেখে সংকল্প নিয়ে যখন আমরা ফট করেছিলাম ইন দ্য ব্যাটেল অফ ট্রয়, সেই সমস্ত মুভমেন্ট কিন্তু আমরা ভুলতে পারিনি। সেই ক্ষমতা হয়তো আমাদের মধ্যে এখন নেই, যে ক্ষমতার দ্বারা মুভ আর্থ অ্যান্ড হেভেন, আমরা মুভ মানে দাপিয়ে বেরিয়েছিলাম, মুভ মানে দাপিয়ে বেরানো, মানে আমরা সব কিছু এক করে দিয়েছিলাম। আর্থ অ্যান্ড হেভেন, আর্থ এখানে স্বর্গমত্ত, ঠিক আছে, আর্থ মানে পৃথিবী, হেভেন মানে স্বর্গ, তাহলে এক কথা বলতে পারি স্বর্গমত্ত আমরা এক করে দিয়েছিলাম, স্বর্গমত্ত দাপিয়ে বেরিয়েছিলাম
সেই ক্ষমতা হয়তো আমাদের এখন নেই। তাই বলছে, লাইনটা লিখে নাও, যদিও আমরা আমাদের এখন আর পুরনো দিনের মতো সেই ক্ষমতা নেই যার দ্বারা আমরা স্বর্গমত্তকে দাপিয়ে বেরিয়েছিলাম, সেই ক্ষমতা এখন আমাদের মধ্যে নেই। দ্যাট হুইচ উই আর, আমাদের যা আছে, উই আর আমরা এখন যা রয়েছি, অন ইকুয়াল টেম্পার অফ দ্য হিরোইক হার্ট, আমাদের অন ইকুয়াল, একই রকম, ইকুয়াল কনসিস্টেন্ট, টেম্পার মানে মাইন্ডসেট, আমাদের একই রকম মাইন্ডসেট রয়েছে। হিরোইক হার্ট, হিরোইক মানে ব্রেভ, ব্রেভ সাহসী, হার্ট মানে স্পিরিট, আমাদের যে হৃদয়টা রয়েছে সেটা কিন্তু সেই বীরত্ব, বীর, আমাদের মধ্যে কারো ভয় নেই, হারিয়ে যাওয়ার কিছু নেই, কিছু সব তো হারিয়ে গেছে, মাচ ইজ টেকেন, কিছুই তো হারিয়ে যাওয়ার নেই, কিন্তু যেগুলো পড়ে রয়েছে সেগুলোকে কেন নষ্ট করব, সেগুলোকে ইউটিলাইজ করব, সেগুলোকে ফিল করব এবং লাইফটাকে এনজয় করব, ঠিক আছে? সো ডোন্ট স্পেন্ড লাইক আ অ্যানিমেল or savage people of Ithaca. Made weak by time and fate, but strong in will to strike, to seek, to find, not to yield. তাহলে কি হচ্ছে না, দেখো, মেড উইক, আমরা দুর্বল হয়ে গিয়েছি। মেড উইক মানে দুর্বল, বাই টাইম, সময়ের দ্বারা, অ্যান্ড ফেট, ভাগ্যের যে সময়, ভাগ্যের পরিহাস বা ভাগ্যের, আমরা জানি সকলকে বয়সের কালে সকলকেই একটা সময় চলে যেতে হবে, তো আমাদের স্ট্রেংথ ছিল, ক্ষমতা ছিল, সেটা ধীরে 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 দুর্বল হয়ে গিয়েছে। বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের মধ্যে উইল মানে ইচ্ছা শক্তি বলতে পারবো, মেন্টাল স্টাডিনেস যেটা আছে, স্ট্রং মানে রোবাস্ট, তো সেই আমাদের যে মেন্টাল স্টাডিনেস, আমাদের যে ইচ্ছা শক্তি, সেটা কিন্তু এখনো প্রবল রয়েছে। টু স্ট্রাইভ বলতে গেলে ফাইট, সংগ্রাম করতে, টু সিক, কোনো কিছু অনুসন্ধান করতে, টু ফাইন্ড, কোনো কিছু আবিষ্কার করতে, নতুন কিছু, তার ইচ্ছা শক্তি আমাদের মধ্যে এখনো রয়েছে। অ্যান্ড নট টু ইয়েল্ড মিনস এখানে গিভ আপ বা সারেন্ডার, এবং কখনোই আমরা হার মানতে শিখিনি, ঠিক আছে? তাহলে বলছে, দেখো, আমরা হয়তো দুর্বল হয়ে গিয়েছি সময়ের সাথে বা ভাগ্যের পরিহাসে, আমরা দুর্বল হয়ে গিয়েছি, কিন্তু আমাদের ইচ্ছা শক্তি রয়েছে প্রবল, নতুন কিছু সংগ্রাম করতে বলো, বা নতুন কিছু অনুসন্ধান করতে, বা নতুন কিছু আবিষ্কার করতে, এবং কখনোই হার স্বীকার করতে আমরা পারি না, হার স্বীকার করতে আমরা শিখিনি, আমরা স্ট্রাগল করে যাব। এই লাইনের মধ্যে কি বলছে, এই লাইনের মধ্য দিয়ে যে ইউলিসিস যে রেসলেস যে স্পিরিট, তার কথা কিন্তু বোঝানো হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো অবশ্যই প্রচুর বন্ধুর মধ্যে শেয়ার করো। আমাদের অনলাইনে পেড ব্যাচ রয়েছে, তোমার চাইলে সেখানে অ্যাডমিশন নিতে পারো, যাতে ভিডিও কম লেন্দি হয়, সেই কারণে ইন শর্টে একটু যতটা প্রয়োজন ততটা তোমাদের প্রোভাইড করা হয়, বেশি আরও ডিটেলসে পড়ানো সম্ভব হয় না, তাহলে ক্লাস আরও লেন্দি হয়ে যায়, তোমাদেরও বোরিং লাগতে পারে। তো সেই কারণে আমরা ইন শর্টে যতটা প্রয়োজন তোমাদের ক্লাস 12-এর জন্য, সেই টুকুটা দিয়ে তোমাদেরকে একটা বেটার কিছু প্রোভাইড করতে আমরা চেষ্টা করি। তো সেটাই আমরা চেষ্টা করলাম। অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে। প্রচুর শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুর মধ্যে শেয়ার চাই। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ যুক্ত থাকো, এবং এই এমসিকিউ এবং অন্যান্য সাইজ টিপ আমরা পিডিএফ অলরেডি প্রোভাইড করা শুরু করে দিয়েছি। তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, সেই গ্রুপ থেকে তোমরা চাইলে পিডিএফগুলো পারচেস করে প্র্যাকটিস করতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করবে, সেখানে তোমার ইন ডিটেলস পেয়ে যাবে, ইন ডিটেলসে কীভাবে তোমরা অ্যাড হবে সেটা জানতে পারবে। ভালো থেকো, বাই।